শেষমেশ জামাতের কাছে হেরেই গেলেন ফজলুর রহমান। জামাতকে রাজাকার বলে ট্যাগ দিতে গিয়ে এবার নিজেই ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় চলে যাচ্ছেন এই সংসদ সদস্য। জাতীয় সংসদের পবিত্র ফ্লোরে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য যখন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বক্তব্য রাখেন, সাধারণ জনগণ তখন ধরে নেন সেই বক্তব্যের প্রতিটি শব্দ সত্য এবং বস্তুনিষ্ঠ। কিন্তু সেই বক্তব্য যদি হয় চরম মিথ্যাচারে ভরপুর এবং রাজনৈতিক ফায়দা লোটার এক নগ্ন হাতিয়ার, তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভার পবিত্রতা কোথায় গিয়ে দাঁড়ায়? ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ঠিক এমনই এক অভাবনীয় এবং বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন কিশোরগঞ্জ ৪ আসনের বর্তমান সংসদ সদস্য ফজলুর রহমান। বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। তাহলে সংসদে দাঁড়িয়ে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একচেটিয়া বিষোদ্গার করেছেন। কিন্তু দম্ভ করে দেয়া তার এই বক্তব্যের পরপরই খোদ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা এবং শীর্ষ কোম্পানি কমান্ডাররা প্রকাশ্যে ফজলুর রহমানের মুক্তিযুদ্ধের ইতিহাসকে চ্যালেঞ্জ করে তাকে চরমভাবে পরাজিত করেছেন। যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন ধানের শীষ। এরপরে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। যারা দুনিয়ার ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। কিন্তু আজকে তার সেই ইয়েতে দেখা যায় মোবাইলে সে এমনভাবে বিবৃতি দিয়ে সারা ওয়ার্ল্ড সে নাম করে ফেলতো, সেটা লাগে কিন্তু সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে ছাত্র হয়ে গেছে, রক্ত দিচ্ছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া আমি মনে করি সেটা উচিত না। একজন মিথ্যাবাদী এইভাবে মিথ্যা কথা বলবে কেন? বলতে পারে যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলবো, আমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক, কিন্তু সে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। কারণ ইসলামী যেমনের ভিতরে, অষ্টগ্রামের ভিতরে একমাত্র ইকনাথ মাহবুব আলম, আমি আইয়ুব হায়দারি কোম্পানি কমান্ডার ছিলাম। আর মুক্তিযোদ্ধার মধ্যে আর চলুন দর্শক, ইতিহাসের পাতা উল্টে এবং নিরেট তথ্য উপাত্তের ভিত্তিতে এই চাঞ্চল্যকর বিষয়টির আদ্যপান্ত বিশ্লেষণ করা যাক। সংসদ সদস্য ফজলুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিরোধী দলীয় নেতাকে নিয়ে অপ্রীতিকর এবং অসংসদীয় ভাষায় কথা বলেছেন। তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। গতকালকেই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন এবং সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজিরুল ইসলাম সহ রণাঙ্গনের ৭০ জন শীর্ষ বীর মুক্তিযোদ্ধা এই কড়া প্রতিবাদ জানান। বিবৃতিতে অত্যন্ত যৌক্তিকভাবে ফজলুর রহমানের দাবিকে খণ্ডন করা হয়েছে। ফজলুর রহমান সংসদে দম্ভ করে বলেছিলেন, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাতে ইসলামী করতে পারে না, কোনো শহীদ পরিবারের লোক জামাত করতেই পারে না, করলে এটা ডাবল অপরাধ। কিন্তু রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ফজলুর রহমানের এই বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়, বরং এটি খোদ মুক্তিযুদ্ধের চেতনারই পরিপন্থী। জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতারা ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জানান, ১৯৭১ সালের স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ সরকারের অধীনেই ছিলেন। দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ সরকারে থাকা কিছু মুক্তিযোদ্ধা দলটিতে যোগ দেন। পরবর্তীতে অনেকেই জাসদ, জাতীয় পার্টি, এমনকি বিএনপিতেও যোগ দিয়েছেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল ১৯৭৯ সালে রাজনৈতিক কার্যক্রম শুরু করার পর অনেক বীর মুক্তিযোদ্ধা সরাসরি বাংলাদেশ জামায়াতে ইসলামেও যোগ দিয়েছেন। যেসব মুক্তিযোদ্ধা সে সময় সরাসরি জাতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছিলেন, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আলাদা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেন এবং জামায়াতে ইসলামী সেই শক্তিকে সমর্থনও দিয়েছিলেন। স্বাধীন নাগরিক হিসেবে যে কোনো ব্যক্তি দেশের সার্বভৌমত্বের পক্ষের যে কোনো রাজনৈতিক দলের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন, এটি সংবিধান স্বীকৃত একটি মৌলিক রাজনৈতিক অধিকার। ফজলুর রহমান মূলত এই সাংবিধানিক অধিকারকেই অস্বীকার করার চেষ্টা করছেন। কিন্তু যিনি অন্যদের মুক্তিযোদ্ধার চেতনা শেখাচ্ছেন, তার নিজের মুক্তিযোদ্ধার ইতিহাস আসলে কতটা সত্য? দর্শক শুনলে অবাক হবেন যে ফজলুর রহমান নাকি কোনো অস্ত্রই হাতে নেননি। ফজলুর রহমানের রাজনৈতিক দেউলিয়াত্ব আরও বেশি উন্মোচিত হয় যখন ডিজিটাল প্ল্যাটফর্মে একটি পুরনো কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি মূলত ৭১-এর ঘাতক বইয়ের স্বনামধন্য লেখক এবং মুক্তিযুদ্ধকালীন কিশোরগঞ্জের অন্যতম শীর্ষ কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দারের একটি সাক্ষাৎকারের অংশ। এই বীর কমান্ডারের বক্তব্য বর্তমান রাজনীতিতে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি করেছে। তিনি ফজলুর রহমানকে সরাসরি মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ফজলুর রহমান কোনো কোম্পানি কমান্ডার তো ছিলেনই না, এমনকি তিনি কখনো রাইফেল হাতে নিয়ে সম্মুখ সারিতে যুদ্ধও করেননি। আইয়ুব বিন হায়দার বলেছেন, সম্পূর্ণ মিথ্যা কথা বলে সে ছিল বিএলএফ, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল,
তারা যারা দুধের ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিনও রাইফেল হাতে নেয় নাই। দেশ স্বাধীন হয়েছে আর তারা চলে আসছে। ইতিহাস ঘাটলে দেখা যায় বিএলএফ অর্থাৎ বাংলাদেশ লিবারেশন ফোর্স বা মুজিব বাহিনী ছিল মুক্তিযুদ্ধের সময়কার একটি বিশেষ রাজনৈতিক বাহিনী। ভারতের দেবাদুনে এদের ট্রেনিং দেওয়া হয়েছিল। ঐতিহাসিকদের মতে সাধারণ মুক্তি বাহিনী বা সেক্টর ট্রুপসরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে রণাঙ্গনে সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন, বিএলএফ এর মূল কাজ সেভাবে যুদ্ধ করা ছিল না। তাদের ফোকাস ছিল রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখা। আইয়ুব বিন হায়দারের দাবি অনুযায়ী ফজলুর রহমান কেবল ভারতে গিয়ে এই ট্রেনিংটাই নিয়েছিলেন, কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কখনো রাইফেল হাতে সরাসরি যুদ্ধ করেননি। এই যে কিন্তু সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাতটায় গেছে, রক্ত দিচ্ছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া আমি মনে করি সেটা উচিত না। একজন মিথ্যাবাদী এইভাবে মিথ্যা কথা বলবে কেন? বলতে পারে যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলবো, আমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক। দর্শক, এভাবেই কি সম্মুখ সমরে না গিয়েও অনেকে মুক্তিযোদ্ধার খাতায় নাম লিখেছেন? চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের মুক্তিযোদ্ধা তালিকার পেছনের ভয়ঙ্কর ইতিহাস এবং রাজনৈতিক দলগুলোর পরিসংখ্যান। ফজলুর রহমানের এই ঘটনাটি মূলত বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী এবং কলঙ্কজনক জাতীয় সংকটের দিকে আঙ্গুল তুলে দেখায়, আর তা হলো ভুয়া মুক্তিযোদ্ধা ইস্যু। ইন্টারনেট এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 6 থেকে 60 বার মুক্তিযুদ্ধের তালিকা পরিবর্তন, পরিমার্জন এবং যাচাই বাছাই করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকা আইন 2002 অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করার কথা থাকলেও বাস্তবে রাজনৈতিক বিবেচনা, দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে হাজার হাজার মানুষ এই তালিকায় ঢুকে পড়েছে। কোটা সুবিধা এবং রাষ্ট্রীয় ভাতা নেয়ার জন্য ভুয়া সনদ বাণিজ্যের এক ভয়ঙ্কর সিন্ডিকেট তৈরি হয়েছিল। ইন্টারনেট ও রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মুক্তিযোদ্ধাদের বিভাজন নিয়ে এক চমকপ্রদ পরিসংখ্যান রয়েছে। বিএনপি সবসময় দাবি করে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের একজন খেতাবপ্রাপ্ত সেক্টর কমান্ডার এবং বিএনপির ভেতরেই সবচেয়ে সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা রয়েছে। আওয়ামী লীগ দাবি করে তারা মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে। অন্যদিকে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের বিবৃতিতেই প্রমাণিত হয়েছে যে জামায়াতে ইসলামের ভেতরেও উল্লেখযোগ্য সংখ্যক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা রয়েছে, যারা মূলত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন। ফজলুর রহমান সংসদে আরও একটি অত্যন্ত হাস্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কোনো গান বা নাটক হতে দেওয়া হয়নি এবং প্রখ্যাত নাট্যজন মামুনুর রশিদকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু ডিজিটাল অনুসন্ধানী মিডিয়া দ্য ডিসেন্ট এই দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণ করেছে। অনুসন্ধানে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সারা দেশে বিজয় দিবস উপলক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান এবং যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। আর মামুনুর রশিদ দেশ থেকে বিতাড়িত হননি, বরং তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং আইসিইউতে ছিলেন। সংবিধানের ৭৮ অনুচ্ছেদে সংসদ সদস্যের সংসদীয় দায় মুক্তি দেওয়া হয়েছে, যার ফলে সংসদে দেওয়া কোনো বক্তব্যের জন্য তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না। ফজলুর রহমানের মতো নেতারা মূলত সংবিধানের এই রক্ষাকবচটিকেই চরম অপব্যবহার করছেন। কিন্তু কেন একজন এমপি সংসদে দাঁড়িয়ে এমন নির্জলা মিথ্যাচার করছেন? এর পেছনের মূল রাজনৈতিক উদ্দেশ্যটা আসলে কি? ফজলুর রহমানের এই পুরো নাটকীয়তার মূল লক্ষ্য ছিল জামায়াতে ইসলামীকে আক্রমণ করে তাদের পুরনো কায়দায় রাজাকার ট্যাগ দেয়া। বিগত 15 বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা ঠিক এই কৌশলটাই ব্যবহার করেছিলেন। শেখ হাসিনা তার রাজনৈতিক ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য রাজাকার ট্যাগটিকে একটি নগ্ন হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন এবং অনেক নির্দোষ রাজনৈতিক নেতাকে ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ফজলুর রহমান আসলেই কি নিজেই একজন মুক্তিযোদ্ধা, নাকি তিনি আসলেই শুধু ট্রেনিং নিয়েছেন কিন্তু কখনো মুক্তিযুদ্ধে যোগদানই করেননি? আর জামায়াতে ইসলামের পেছনে ফজলুর রহমানের লাগার কারণটা আসলে কি? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত।